সেই ফর্সা বুড়ো মানুষটা যে কাঁধে করে বিশাল এক ব্যাগ বহন করছিল, তার সাথে কি হয়েছিল সেই বিষয়ে আজও কেউ জানে না। কেউ কেউ মনে করে সে হয়তো খুন হয়েছে। পরে কয়েকজন বুড়ো গাঁওয়ের বাড়ি, যেটা পাহাড়ের উঁচুতে অবস্থিত, সেখানে গিয়ে খোঁজ নেয়। ভেবেছিল তারা হয়তো সেখানে কোনো প্রকার ধন সম্পদ পেতে পারে, কিন্তু সেখানে পুড়ে যাওয়া কিছু পাত্র ও ছাই ছাড়া আর কিছুই ছিল না। এটা ঘটেছিল যখন বুড়ো গাঁও হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এবং তার ছেলে এসে বুড়োর মৌমাছিগুলোর দায়িত্ব নেওয়ার ভার নেয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন নীল গাইমানের লেখা দ্য কেস অফ ডেথ অ্যান্ড হানি। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 2011 সালের জানুয়ারি মাসে। গল্পটি শার্লক হোমসের হলেও একটু অন্য ধাঁচের। আশা করি আপনারা আ স্টাডি ইন এমরাল্ড গল্পটা শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে শুনে দেখবেন। আর যারা যারা সেই গল্পটা শুনেছেন তারা হয়তো আন্দাজ করতে পারবেন আজকের গল্পটা কিরকম হতে চলেছে। আজকের গল্পটি হলো শার্লক হোমসের অন্তিম তদন্ত, আ ফেয়ারওয়েল টু দ্য গ্রেটেস্ট ডিটেকটিভ অফ অল টাইম। শার্লক হোমসের দাদা মাইক্রফট হোমস মৃত্যুর আগে শার্লককে একটা কেস দিয়ে যায়। সেটা এমন এক কেস যেটাকে প্রায় অসম্ভব বলা যায়, কিন্তু শার্লক হোমসের কাছে কি সত্যিই কিছু অসম্ভব? আমি আর বেশি কিছু বলছি না, বাকিটা গল্পেই শুনবেন। আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি শেষে বিষয়টা বলে দেব। শুনতে থাকুন আজকের গল্প, নীল গাইমানের লেখা দ্য কেস অফ ডেথ অ্যান্ড হানি। 1899 সালে হোমস লেখে, মূল সমস্যাটা হলো এই বিরক্তিকর অনুভূতি আর আগ্রহের কমতি। যখন রহস্য সমাধান করা এতটা সহজ হয়ে পড়ে তখন আর সেটায় মজা আসে না। উত্তেজনা তখনই জন্মায় যখন রহস্য জটিল হয়, কিন্তু রহস্য যদি নাই থাকে তখন সেটা সমাধান করার কোনো মানেই হয় না। যদি কেউ খুন হয় তার মানে নিশ্চয়ই সে কাউকে কিছু করেছিল, কিংবা অন্য কারো মূল্যবান সম্পদ তার কাছে রয়েছে, অথবা কাউকে সে চটিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কাজটা কে করেছে সেটা খুঁজে বার করায় তেমন রোমাঞ্চ নেই যখন তুমি আগে থেকেই কারণটা জেনে গেছো। যখন আমি কাগজে কোনো অপরাধের বিষয়ে পড়ি তখন প্রায় সময় সেই আর্টিকেলটা সম্পূর্ণ পড়ে শেষ করার আগেই আমি বুঝে যাই কিভাবে কি হয়েছে। রহস্য সমাধান এখন খুব সহজ হয়ে গেছে, সেগুলো এখন বেশি সময় যাবৎ রহস্যময় থাকে না। আর সেই রহস্যের উত্তরগুলো আমি কেন পুলিশকে বলি না, সেগুলো বারবার আমি নিজের কাছেই রেখে দিই, যাতে তাদের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে থাকুক। কারণ আমি তো আর ওগুলোতে কোনো চ্যালেঞ্জ খুঁজে পাই না। কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেই আমি নিজেকে জীবিত মনে করি। উঁচু পাহাড়ি অংশে লোকেরা যেটাকে পর্বত বলে থাকে, সেখানে সূর্যের আলোতে একটা ফুল থেকে আরেকটা ফুলে ঘুরে বেড়ায় মৌমাছির দল। বুড়ো গাও তাদের শুনতে পান, কিন্তু কোনো আনন্দ অনুভব করেন না। ওনার খুড়তুতো ভাই, যে দূরের ওই উপত্যকায় বাস করে, তার কাছে মধুতে ভরা বেশ কিছু মৌচাক রয়েছে, যদিও এখন বছরে সবে শুরু। তার চেয়ে বড় কথা, এই মধু দেখতে একেবারে বরফের মতো সাদা। বুড়ো গাও মনে করেন না যে তার তৈরি হলুদ বা হালকা খয়েরি রঙের মধুর তুলনায় সাদা মধু খেতে সুস্বাদু। যদিও ওনার মৌমাছিগুলো খুব বেশি মধু উৎপন্ন করে না, তবে ওনার খুড়তুতো ভাই তার সাদা মধু বাজারে এমন দামে বিক্রি করে যেটা বুড়ো গাঁওয়ের উৎপন্ন করা শ্রেষ্ঠ মধুর তুলনায় দ্বিগুণ। পাহাড়ের এক প্রান্তে মৌমাছিরা অনেক খাটাখাটনি করে পরাগরেণু এবং অমৃত জোগাড় করে এনে মধু বানায়, কিন্তু অন্য প্রান্তে বুড়ো গাঁওয়ের মৌমাছিগুলো অত্যন্ত বদমেজাজি এবং তারা খুব বেশি মধু উৎপন্ন করে না। যতটা মধু উৎপন্ন হয় বুড়ো গাঁও সেটাই বাজারে গিয়ে বিক্রি করে আসে। মাঝে মধ্যে সদ্য জন্ম নেওয়া মৌমাছিদের মৌচাক সে বিক্রি করে, কিন্তু সেটা 9 মাসে 6 মাসে একবার, কারণ তার মৌমাছিরা খুব একটা বাচ্চা জন্ম দেয় না। আর বুড়ো গাঁও এটা জানে যে মৌচাক বিক্রি করা মানে মধু তৈরির জন্য মৌমাছি কমে যাওয়া।
বুড়ো গাও ছিল খিটখিটে এবং বদমেজাজি মানুষ, ঠিক তার মৌমাছিদের মতো। তার একটা স্ত্রী ছিল, কিন্তু ওনার ছেলের জন্ম দিতে গিয়ে উনি মারা যান এবং সেই ছেলেও কিছু বছর পর মারা যায়। পরিবার না থাকায় বুড়ো গাওকে মনে রাখার মতো অথবা তার মৃত্যুর পর তার কবরের যত্ন নেওয়ার মতো কেউ ছিল না। সে চাইতো তাকে সকলে ভুলে যাক, ঠিক তার মৌমাছিগুলোর মতো। আর তখনই আগমন ঘটল বিশাল এক ব্যাগ কাঁধে নিয়ে আসা সেই অপরিচিত মানুষটার। তার সাথে দেখা হওয়ার আগে বুড়ো গাও তার বিষয়ে শুনেছিল। একটা অদ্ভুত লোক এসে মৌমাছিগুলো দেখছি, বলল তার খুড়তুতো ভাই। বুড়ো গাও কিছু বলল না। সে তখন গিয়েছিল ওর খুড়তুতো ভাইয়ের কাছে কম দামে কিছু খারাপ হয়ে যাওয়া মৌচাক কিনতে। সেটা সে তার মৌমাছিদের খাওয়াবে। মাঝে মধ্যে কাউকে কিছু না জানিয়ে সে তার নিজের গ্রামে সেগুলো বিক্রি করে। ওরা দুজনে বসেছিল ওর খুড়তুতো ভাইয়ের বাড়িতে, যেটা পাহাড়ের উপরেই অবস্থিত। বসন্তের শুরুতে যখন মধুর যোগান সবেমাত্র শুরু হয়, তখন গাঁওয়ের খুড়তুতো ভাই নিজের বাড়িতেই বেশিরভাগ সময় থাকবে, যাতে করে মৌচাকগুলোকে চোরদের হাত থেকে সে পাহারা দিতে পারে। তার স্ত্রী এবং ছেলেরা মৌচাক এবং মধু নিয়ে পাহাড়ের নিচে বিক্রি করে আসে। বুড়ো গাঁও চোরের ভয় করে না, কারণ তার মৌমাছিগুলো খুবই হিংস্র। কেউ যদি তাদের বিরক্ত করে তাহলে তারা হুলের চাকা খাবেই। গাঁও নিজের গ্রামেই রাত কাটায়, শুধুমাত্র মধু সংগ্রহের সময়টা ছাড়া। গাঁওয়ের খুড়তুতো ভাই বলল, আমি ওকে তোমার কাছে পাঠাচ্ছি, ওর সাথে কথা বল, ওকে তোমার মৌমাছিগুলো দেখাও এবং পরিবর্তে সে তোমায় টাকা দেবে। গাঁও জানতে চাইল, সে কি আমাদের ভাষা বলতে পারে? ওর ভাষা খুব একটা পরিষ্কার নয়। সে নাবিকদের কাছ থেকে ক্যান্টনি শিখেছে, কিন্তু বৃদ্ধ হওয়া সত্ত্বেও সে খুব তাড়াতাড়ি শিখেছে। বুড়ো গাঁও মুখ দিয়ে ঘোত ঘোত শব্দ করল। তখন বেলা হয়ে এসেছে এবং তাকে পাহাড়ি পথ ধরে এখনো 4 ঘন্টা রাস্তা হাঁটতে হবে। তারপর সে তার গ্রামে গিয়ে পৌঁছাবে, যেখানে দিনের বেলা সব থেকে বেশি গরম পড়ে। সে তার চা শেষ করল। ওর খুড়তুতো ভাই ওর তুলনায় অনেক দামি চা পান করে, যা কেনার সামর্থ্য গাঁওয়ের নেই। আলো থাকতে থাকতে সে তার বাড়ি গিয়ে পৌঁছায়। তার কাছে মোট 11টা মৌচাক আছে। অন্যদিকে তার খুড়তুতো ভাইয়ের কাছে প্রায় 100-র বেশি রয়েছে। মধু সংগ্রহ করার সময় মোট 2বার হুল ফুটেছিল বুড়ো গাঁওয়ের, একবার তার হাতের উল্টো দিকে আর অন্যবার ঘাড়ে। নিজের জীবনে 1000 বারেরও বেশি তার হুল ফুটেছে। অন্য মৌমাছিটা তাকে হুল ফোটালে সে ঠিক করে বুঝতেও পারে না, কিন্তু তার নিজের কালো মৌমাছিগুলোর দংশনে ব্যথা হয় তার, এমনকি সেই জায়গা যদি নাও ফোলে তবু। পরের দিন একটা ছেলে বুড়ো গাঁওয়ের বাড়ি আসে বলতে যে কেউ একজন তাকে খুঁজছে এবং সেই লোকটা লম্বা উচ্চতার একজন বিদেশি। বুড়ো গাঁও উত্তরে শুধু ঘোত ঘোত শব্দ করে। বুড়ো গাঁও সেই ছেলেটার সাথে খুব ধীর এবং নির্দিষ্ট গতিতে গ্রামের দিকে এগিয়ে চলে। তারপর একসময় সেই ছেলেটি হাঁটতে হাঁটতে তার থেকে এগিয়ে যায় এবং দৃষ্টির বাইরে চলে যায় সে। বুড়ো সেই লোকটাকে জ্যাংয়ের বাড়ির আঙিনায় বসে থাকা অবস্থায় খুঁজে পায়। লোকটা সেখানে বসে চা খাচ্ছে। গাঁও জ্যাংয়ের মাকে প্রায় 50 বছর আগে থেকে চেনে, কিন্তু উনি অনেকদিন আগেই মারা গিয়েছেন। জ্যাং চা নিয়ে এসে বুড়ো গাঁওকে দেয় এবং সেই অপরিচিত বৃদ্ধ বিদেশিটার সাথে পরিচয় করায় সে। লোকটা এখন তার কাঁধের ব্যাগটা খুলে পাশে রেখেছে এবং ছোট্ট একটা টেবিলের পাশে সে বসে আছে। তারা দুজনে নিজেদের চায়ে চুমুক দিল। লোকটা বলল, আমি আপনার মৌমাছিগুলো দেখতে চাই। মাইক্রোফটের মৃত্যু এই সাম্রাজ্যের বিনাশকে চিহ্নিত করে গিয়েছে, কিন্তু সেটা শুধু আমি আর সেই বুঝতে পেরেছি। সে আলোকিত একটা ঘরে শুয়ে পড়েছিল। তার শরীর ঢাকা ছিল সাদা রঙের পাতলা একটা চাদর দিয়ে, ঠিক যেন গল্পের একটা ভূতের মতো। শুধু যেটা বাকি ছিল তা হলো চোখের জায়গাটায় 2টো গর্ত। আমি ভেবেছিলাম যে এই রোগ তার শরীর শুকিয়ে দেবে, কিন্তু তাকে আগের তুলনায় বেশি বিশাল মনে হতো। তার আঙুলগুলো ফুলে সসেজের মতো হয়ে গিয়েছিল। আমি বললাম, গুড ইভিনিং মাইক্রোফট।
ডক্টর হপকিন্স বললেন তোমার হাতে আর 2 সপ্তাহ মতো সময় রয়েছে, এবং আমাকে এটাও বলেছেন যে এই খবরটা আমি যেন তোমায় না জানাই। ওই লোকটা একটা আস্ত কোভিড, বলল মাইক্রোফট। জোরে জোরে শ্বাস পড়ছে তার। আমি শুক্রবার অব্দিও বাঁচবো না। খুব বেশি হলে শনিবার অব্দি, বললাম আমি। তুমি আশাবাদী মানুষ, তবে না, বৃহস্পতিবার সন্ধ্যা অব্দি, এবং আমি শুধু হপকিন্সের কাটাছেঁড়া করার একটা বস্তু ছাড়া আর কিছুই থাকবো না। আমার দেহটা ওদের ঘর থেকে বের করতে কষ্ট হবে, সেটা নিয়ে আমিও ভেবেছি, বিশেষ করে সিঁড়ির ব্যাপারটা। তবে ওরা তোমার দেহটা জানলা দিয়ে বের করবে, যেমন ভাবে বড়সড় একটা পিয়ানো বাড়ি থেকে বের করা হয়। আমার 54 বছর বয়সের লোক, আমার মাথায় শুধু রয়েছে ব্রিটিশ সরকার। ভোট বা প্রচারের কাজ নিয়ে কোনো চিন্তা নেই আমার, তবে দরকারি যেটা সেটা নিয়ে আমার চিন্তা। কেউ জানে না নর্থ ওয়েলস আর আফগান সেনাদের মধ্যেকার যোগসূত্রটা কি। কেউই আসল পরিস্থিতিটাকে দেখার ক্ষমতা রাখে না। তুমি ভাবতে পারছো এই মানুষগুলো এবং তাদের বাচ্চা কাচ্চাগুলোর কতটা সমস্যা সৃষ্টি করবে যখন ভারত স্বাধীন হবে? এই বিষয়ে আমি এর আগে কোনো মতামত দিই। ভারত কি তাহলে স্বাধীন হতে চলেছে? নিঃসন্দেহে। আর 30 বছরের মধ্যে। আমি এই বিষয়ে কিছু চিঠি লিখে দেখেছি, যেমনটা আমি বাকি অন্য বিষয় লিখেছি। সেখানে রাশিয়া বিপ্লব নিয়েও লেখা রয়েছে। সেটা এই দশকের মধ্যেই হতে চলেছে। আমি বাজি ধরে বলতে পারি, এবং জার্মান নিয়ে যে সমস্যাটা, আরো আরো কত কি রয়েছে। তবে তবে আশা রাখি না যে সেগুলো পড়ে কেউ কিছু বুঝতে পারবে বলে। আবার শ্বাস ফেলল সে। তুমি জানো, আমি যদি বেঁচে থাকতাম তাহলে ব্রিটিশ সাম্রাজ্য আরো 1000 বছর টিকে থাকতো এবং মানুষের কল্যাণে কাজ করে যেত। অতীতে, বিশেষ করে যখন আমি বাচ্চা ছিলাম, তখন যখনই মাইক্রোফট এমন কিছু মন্তব্য করত, আমি তার পিছনে লাগতাম। কিন্তু আজ নয়, যখন সে মৃত্যুর মুখে, এবং আমি জানি সে এখনের এই সাম্রাজ্যের কথা বলছে না, যেটা কিনা অযোগ্য মানুষগুলো তৈরি করেছে। সে এমন এক সাম্রাজ্যের কথা বলছে যেটার অস্তিত্ব রয়েছে তার কল্পনায়। একটা দুর্দান্ত শক্তি, সভ্যতা এবং পৃথিবীর অর্থনৈতিক অবস্থার জন্য বড় শক্তিশালী দেশগুলো অন্যদের উপর রাজত্ব করবে, সেটাই আমি বিশ্বাস রাখি না। কিন্তু আমি মাইক্রোফট হোমসের উপর সম্পূর্ণ বিশ্বাস করি। তার বয়স 54 বছর, আমাদের কুইনের থেকে কিছুটা ছোট। বয়স হওয়া সত্ত্বেও সে ছিল বলিষ্ঠ। আমি মাঝে মাঝে চিন্তা করি মাইক্রোফটের এই দুঃখজনক পরিণতি কোনোভাবে এড়ানো যেত কিনা। মাইক্রোফট আমার কথার সম্মতি জানায়। শার্লক, তুমি ঠিকই বলেছ। যদি আমি ভালো মতো ব্যায়াম করতাম, খাওয়া দাওয়া ঠিক মতো করতাম এবং জীবনযাপনটাকে সঠিক রাখতাম, তাহলে হয়তো আমি আরো কিছু সময় বেঁচে থাকতে সক্ষম হতাম। কিন্তু শেষমেশ সেটা খুব একটা কাজে আসতো না। যথারীতি আমার বয়স হতো, এবং সঠিকভাবে একটা সরকার ব্যবস্থাকে প্রশিক্ষণ করার কাজটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কমপক্ষে 200 বছর তো বটেই। আমি কোনো জবাব দিলাম না। ঘরটা ছিল সাদা মাটা। আমার বেকার স্ট্রিটের ঘরটার মতো দেওয়ালে তেমন কিছুই টাঙানো নেই। মাইক্রোফটের মস্তিষ্কের বিষয়ে আমি চিন্তা করেছি। সে নিজের ঘরটাকে কোনো কিছু দিয়েই সাজিয়ে রাখতো না, কারণ সেসব কিছু অবস্থান করতো তার মস্তিষ্কের মধ্যে। যেখানে যেখানে সে যেত, যা যা সে দেখেছে এবং যা যা সে পড়েছে, সবকিছু, এমনকি সে ন্যাশনাল লাইব্রেরি কিংবা ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে যা সব বই পড়ে আসতো, সেগুলো যখন ইচ্ছা সে মনে করতে পারত। বইগুলো পুনরায় দেখার দরকার তার পড়তো না। শিল্পের দিকে মন না দিয়ে তার ঝোঁক ছিল বিশাল সাম্রাজ্য তৈরি করতে যা যা প্রয়োজন সেই সব তথ্যের দিকে। এই সমস্ত তথ্যকে কাজে লাগিয়ে সে বিচার করতে পারত কাকে পদোন্নতি দেওয়া উচিত আর কোন ব্যক্তিটা বিশ্বাসঘাতক। মাইক্রোফট বড় করে একটা নিঃশ্বাস নিল, তারপর বলল,
এটা একটা অপরাধ শার্লক। মানে? জিজ্ঞেস করি আমি। এটা একটা অপরাধ আমার ভাই। তুমি যে যে বিস্ময়কর কেস সমাধান করেছো, এটাও সেগুলোর মতোই ভয়ানক। এই অপরাধ জগতের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে, এমনকি মানব জাতির বিরুদ্ধে। আমি কিন্তু তোমার কথা ঠিক বুঝতে পারছি না মাইক্রোফট। তুমি অপরাধ মানে কি বোঝাতে চাইছো? জিজ্ঞেস করলাম আমি। মাইক্রোফট জবাব দিল, বিশেষভাবে আমার মৃত্যু, এবং সাধারণভাবে মৃত্যুর কথা বলছি। নিবিড় চোখে সে আমার দিকে চাইল। আমি কিন্তু সিরিয়াস। এই অপরাধটা কি তদন্ত করার যোগ্য নয় শার্লক? হয়তো তুমি যে খুনের কেসটা নিয়ে কাজ করছো, এটা তার থেকেও বেশি আকর্ষণীয়। তোমার এই খুনের কেসটাতে তুমি শেষমেশ দেখবে খুন করার জন্য বিষ ব্যবহার করা হয়েছে, স্ট্রিকনিন। আসলে ওটা ছিল আর্সেনিক। আমি ওকে শুধরে দিলাম। আমার বিশ্বাস তুমি সেটা খুঁজে পাবে, বলল মাইক্রোফট। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তার। যদিও আর্সেনিক সেখানে উপস্থিত রয়েছে, জিনিসটা সবুজ রঙের তার ব্যান্ড স্ট্যান্ড থেকে তার খাবারে এসে পড়ে। সুতরাং না, সেটা ছিল স্ট্রিকনিন, যার দরুন লোকটার মৃত্যু ঘটে। তারপর আমার সাথে আর মাইক্রোফটের কথা হয়নি, কিংবা বলা ভালো আর কখনোই হয়নি। আগামী বৃহস্পতিবার তার মৃত্যু ঘটে। শুক্রবার লোক এসে ঘরের জানলার ফ্রেমগুলো খুলে ফেলে এবং জানলা দিয়ে তার দেহটা বাইরে নামায়। শুধুমাত্র কিছুজন লোক সেখানে উপস্থিত ছিল, আমি, আমার বন্ধু ওয়াটসন এবং আমার কাজিন হ্যারিয়েট। মাইক্রোফট বলেছিল এছাড়া যেন আর কেউ না আসে, এমনকি সরকারি এজেন্সিরও কেউ না। 54 বছর বয়সে মাইক্রোফটের মৃত্যু ঘটল। কিন্তু যখন তারা ওর দেহটা নামিয়ে এনে শোয়াল, তখন আমার মধ্যে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। সে বলছে, এবার এটা হলো এমন এক অপরাধ যেটা তদন্তের যোগ্য। অপরিচিত সেই লোকটা সেই ভাষায় মোটামুটি একরকম কথা বলতে পারে। বুড়ো গাও যে তার সাথে ছিল, সে তেমন একটা কথা বলল না। সে লোকটাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে চায় না, কারণ সে চায় না তার মৌমাছিগুলো বিরক্ত হোক। বুড়ো গাবের অভিজ্ঞতা অনুযায়ী তার মৌমাছিগুলোকে যত কম বিরক্ত করা হবে, তারা ততটাই ভালো ব্যবহার করবে। তাছাড়া তার চিন্তা হলো, যদি মৌমাছিগুলো সেই লোকটাকে হুল ফুটিয়ে দেয়, তবে সমস্যার সৃষ্টি হবে। অপরিচিত মানুষটার মাথার চুলের রং সাদা এবং সেগুলো পাতলা হয়ে এসেছে। তার নাকটা বড় এবং ঈগল পাখির ঠোঁটের মতো সেটা বেঁকে, যে বিষয়টা গাওয়ের কাছে নতুন ছিল। লোকটার গায়ের চামড়া বুড়ো গাওয়ের মতোই তামাটে রং ধারণ করেছে এবং তার মুখে অজস্র বলি রেখা। বুড়ো গাও বুঝে পেলেন না কিভাবে এই লোকটার মুখের ভাব তিনি বুঝতে পারবেন। তার মনে হলো লোকটাকে দেখে গম্ভীর মনে হচ্ছে কিংবা অসুখী লাগছে, কে জানে। কেন? জিজ্ঞেস করলো বুড়ো গাও। আমি মৌমাছি নিয়ে গবেষণা করি। তোমার ভাই বলল যে এখানে নাকি কালো রঙের বিশেষ এক মৌমাছি রয়েছে। বুড়ো ঘোত করে। তখন লোকটা বুড়ো গাওকে জিজ্ঞেস করে যে সে খাওয়া দাওয়া করেছে কিনা, এবং গাও জানায় যে না করে। তখন লোকটা জ্যাংয়ের বাড়িতে ভাত খাওয়ার অনুরোধ করে। তাদের দুজনকে ভাতের সাথে সবজি এবং নদীর মাছ পরিবেশন করা হয়। তারা হালকা করে খাওয়া দাওয়া সারে। খাওয়া শেষ হতে অপরিচিত লোকটা বলে, তুমি যদি আমায় তোমার মৌমাছিগুলো দেখাও, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। বুড়ো গাও কিছু বলল না, কিন্তু অপরিচিত লোকটা জ্যাংকে ভালো রকমের বকশিস দিয়ে রওনা হবার জন্য তৈরি হল। নিজের ব্যাগটা কাঁধে নিয়ে সে চলতে শুরু করলো বুড়ো গাওয়ের পিছু পিছু। লোকটার বয়স হওয়া সত্ত্বেও তার শারীরিক ক্ষমতা দেখে গাও বেশ প্রভাবিত হলো এবং মনে মনে চিন্তা করল, এই লোকটা আসলে কতটা শক্তিশালী। তুমি কোথা থেকে এসেছো? জিজ্ঞেস করে গাও। ইংল্যান্ড। বুড়ো গাওয়ের মনে পড়ে যায় তার বাবা তাকে ইংল্যান্ডের সাথে যুদ্ধের কথা বলেছিল, কিন্তু সেটা অনেক আগের কথা। ওরা দুজনে পার্বত্য ভূমি ধরে হেঁটে চলল। জায়গাটা খুবই এবড়ো খেবড়ো এবং পাথরে ভরা, কৃষিকাজের জন্য একদম অনুপযোগী। অপরিচিত লোকটার হাঁটার গতি যাচাই করতে বুড়ো গাও বেশ জোরে হাঁটছিল এবং লোকটাও ব্যাগ কাঁধে নিয়ে
তার সাথে সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছিল। অন্য লোকটা বেশ কয়েকবার দাঁড়ায় গাছের ফুল পরীক্ষা করতে। এমনকি একটা সময় ফুলের উপর সে একটা মৌমাছিও দেখতে পায় এবং ঝুঁকে পড়ে সেটাকে দেখতে থাকে। নিজের পকেট থেকে সে তখন একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে, মৌমাছিটাকে খুব কাছ থেকে ভালো করে দেখে এবং ছোট একটা খাতা বের করে কিছু নোট লিখে নেয়। যে হাতের লেখা বুড়োগাঁও দেখেও কিছু বুঝতে পারল না। বুড়োগাঁও তার জীবনে কখনো ম্যাগনিফাইং গ্লাস দেখেনি। সেও ঝুঁকে পড়ে মৌমাছিটাকে দেখে। একেবারে কালো, খুব শক্তিশালী এবং পুরো এলাকায় দেখতে পাওয়া মৌমাছিগুলোর থেকে একদম আলাদা। তোমার মৌমাছিগুলোর একটা নাকি? হ্যাঁ, অথবা সেগুলোর মতোই দেখতে। তাহলে ওকে নিজের বাড়ি যেতে দেওয়াই আমাদের উচিত। লোকটা মৌমাছিটাকে বিরক্ত করল না এবং ম্যাগনিফাইং গ্লাসটা সরিয়ে নিল। 11ই আগস্ট 1922। প্রিয় বন্ধু হোয়াটসঅ্যাপ, আজ সকালে আমাদের আলোচনার পর আমি বিষয়টা নিয়ে বেশ চিন্তা করেছি এবং আমার আগের দৃষ্টিভঙ্গিটা ঠিকঠাক করতে এখন আমি রাজি। 1903 সালে যেটা আমার জীবনের শেষ কেস ছিল, সেই ঘটনা প্রকাশে আমি সম্মতি জানাচ্ছি। তবে সেখানে কিছু শর্ত রয়েছে। সেই ঘটনার স্থান, কাল এবং পাত্রদের নাম পরিবর্তন করা ছাড়াও আমি চাই তুমি বিষয়টাকে যেন ঘুরিয়ে বর্ণনা করো। মানে আমি প্রফেসর প্রেসবেরির বাগানের কথাটা বলছি, যেই বিষয় আমি পরে আর উল্লেখ করব না। সেটাকে তুমি মাঙ্কি গ্ল্যান্ড বা সেই জাতীয় কিছু একটা দিয়ে পরিবর্তন করে নাও, যেখানে থাকবে বিদেশি এমন এক উপাদান যার ফলে প্রফেসর প্রেসবেরি বন মানুষের মতো আচরণ করা শুরু করে দেয়। কিংবা তাকে এমন ক্ষমতা দাও যার ফলে সে উঁচু উঁচু বিল্ডিং এবং গাছে উঠে যেতে পারে। তার আঙুল দিয়ে বড় বড় নখ বেরিয়ে আসার কথাও আমি ভেবেছি, কিন্তু সেটা বেশি কল্পনাপ্রসূত হয়ে যাবে, এমনকি তোমার জন্যে হোয়াটসঅ্যাপ। আর গল্পের শেষটার জন্য ভালো একটা স্পিচ তৈরি করেছি আমি। অনুগ্রহ করে এমন একটা জায়গা রেখো যেখানে আমি দীর্ঘদিন বেঁচে থাকা এবং দীর্ঘদিন বেঁচে থাকার জন্য মানুষের কাজকর্মকে নিন্দা করেছি। যদি মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে এবং সারা জীবন জোয়ান থাকতে পারে, তাহলে সেটা মানব জাতির পক্ষে একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেই মানুষগুলো প্রকৃতিবাদী, কামুক এবং জাগতিক চেতনার স্বার্থে তাদের তুচ্ছ জীবন চালিয়ে যাওয়ার জন্য সবকিছু করতে পারে। ফলে জীবনের আধ্যাত্মিক দিকটা তাদের নজর এড়িয়ে যাবে এবং যারা এর জন্য সবচেয়ে অযোগ্য, শেষমেশ তারাই বেঁচে থাকবে। এই জগৎ তখন ভয়ানক পর্যায়ে এসে পৌঁছাবে। এইরকম কিছু একটা লেখা আমার বক্তব্য হিসেবে লিখলে আমি অত্যন্ত খুশি হব। তাই গল্পটা প্রকাশ করার আগে আমায় একবার দেখিয়ে নিও। এটি তোমার বন্ধু শার্লক হোমস। ওরা দুজনে বিকেলের দিকে বুড়ো কাউয়ের মৌমাছিগুলোর সামনে এসে পৌঁছায়। মৌচাকগুলোকে ধূসর রঙের কাঠ দিয়ে তৈরি সাধারণ দেখতে একটা শেল্টার দিয়ে ঢাকা হয়েছে। সেটার উপর তেলচিটে কাপড় টাঙিয়ে রাখা হয়েছে যাতে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পায় তারা। সেটার ভিতরটাকে গরম রাখার জন্য চারকোল দিয়ে আগুন জ্বালিয়ে রাখা। শেল্টারগুলোর মাঝখানে একটা খড়ের স্তূপ গদি করে রাখা আছে, যেটাকে বুড়োগাঁও বালিশ হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে শরতের দিকে যখন মধু উৎপন্ন হয় তখন, যদিও তার খুড়তুতো ভাইয়ের তুলনায় তেমন একটা মধু সে উৎপন্ন করে না, তবে কিছুদিন অপেক্ষার পর তার পাত্রগুলো ভরে ফেলে মধুতে। এরপর মৌচাকের মোম গলিয়ে সেই তরল খেতে দেয় মৌমাছিদের। তারপর মধু নিয়ে চলে যায় গ্রামে সেটা বিক্রি করতে। বুড়োগাঁও অপরিচিত লোকটাকে তার 11টা মৌচাক দেখালো। লোকটা যখন একটা সুরক্ষিত আবরণ নিজের গায়ে চড়াচ্ছিল, সেটা বুড়োগাঁও শান্তভাবে লক্ষ্য করে। লোকটা তারপর একটা মৌচাকের দরজা খোলে। তারপর সে খুব সন্তর্পণে মৌমাছিগুলো পরীক্ষা শুরু করে এবং চোখ রাখে সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলোর দিকে, এবং অবশেষে রানী মৌমাছিটাকে নিজের ম্যাগনিফাইং গ্লাস নিয়ে পর্যবেক্ষণ করে। লোকটার গতিবিধি খুবই নম্র এবং ধীর ছিল। সে কোনো প্রকার অস্থিরতা কিংবা ভয় প্রকাশ করছিল না। তার গায়ে হুলও ফুটল না এবং সে কোনো মৌমাছির ক্ষতিও করল না, যেটা দেখে বুড়োগাঁও বেশ খুশি হলো। গাঁও ভাবত বর্বর জাতির মানুষগুলো খুবই রহস্যময় এবং তাদের বিষয়ে কিছুই বোঝা যায় না, কিন্তু এই মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে
সে বুড়ো গাঁয়ের মৌমাছিগুলো দেখে অত্যন্ত খুশি হয়েছে। তার চোখ দুটো উজ্জ্বল দেখাচ্ছে। যখন বুড়ো গাঁও জল গরম করার জন্য আগুন জ্বালাচ্ছিল, তখন অন্য লোকটা নিজের ব্যাগ থেকে কাঁচের এবং ধাতুর তৈরি একটা জিনিস বের করলো। সেটা জল দিয়ে ভরে তাতে আগুন দিতে জল ফুটতে শুরু করে দিল। তারপর লোকটা দুটো মগ নিয়ে সেটায় গ্রিন টির পাতা ঢালল এবং তার মধ্যে ঢেলে দিল গরম জল। এই রকম চা বুড়ো গাঁও এর আগে কখনো পান করেনি। তার মতে এই চা তার ভাইয়ের বানানো চায়ের তুলনায় অনেক ভালো। মাটিতে বসে তারা একসাথে সেই চা পান করে। অপরিচিত লোকটা জানায় যে সে এই গ্রীষ্মের সময়টা বুড়ো গাঁয়ের বাড়িতেই কাটাতে চায়, কিন্তু গাঁও এই পরিকল্পনাটা ঠিক মেনে নিতে পারল না। সে সেই লোকটাকে বলে গ্রামে জ্যাংয়ের বাড়িতে একটা অতিরিক্ত ঘর রয়েছে, সে সেখানে থাকতে পারে। তবে অপরিচিত মানুষটা বুড়ো গাঁয়ের বাড়িতে থাকার জন্যই জোর দিল এবং সে বলল যে একখানা মৌচাক অর্থের পরিবর্তে ভাড়া নিতে চায়। বুড়ো গাঁও অনেককাল আগে শেষবার হেসেছিল, কিন্তু এই লোকটার এরকম অদ্ভুত অনুরোধে সে অবাক এবং হতভম্ব হয়ে হেসে ওঠে। আমি কিন্তু ঠাট্টা করছি না, বলল লোকটা। বলে সে 4টে রূপোর মুদ্রা রাখে মাটিতে। বুড়ো গাঁও অবাক হয়, কারণ এরম জিনিস সে আগে দেখেনি। সেগুলোর মধ্যে 3টে মেক্সিকোর টাকা আর একটা চিনির। মধু বিক্রি করে বুড়ো গাঁয়ের সারা বছরে যা ইনকাম হয় সেই টাকার পরিমাণ ছিল তার থেকেও বেশি। অপরিচিত লোকটা জানায় যে টাকার বিনিময়ে এমন লোক দরকার যে প্রতি সপ্তাহে তাকে 3বার এসে খাবার দিয়ে যাবে। বুড়ো গাঁও কোনো কথা বলল না। সে নিজের চা শেষ করে উঠে দাঁড়ালো। তারপর পাহাড়ের সেই জায়গাটায় এসে দাঁড়ালো যেখানে তার 11টা মৌচাক অবস্থান করছে। সে অপরিচিত লোকটাকে তার মৌচাক দেখালো। এই মৌচাকটা তুমি ব্যবহার করবে, বলল সে। তারা ছিল উদ্ভিদ নির্যাস, আর এটা স্পষ্ট যে তারা বিষাক্ত। তবে যেভাবে সেগুলো প্রফেসর প্রেসবেরির উপর প্রভাব ফেলে সেটা দেখে আমার মনে হয়েছিল উনি কিছু একটা করতে চলেছে। আমি একটা কেসের সম্মুখীন হয়েছিলাম যেটা ছিল গাছপালার বিভিন্ন অংশ নিয়ে, যেমন বীজ, রেশম, শিকড় এবং শুকনো নির্যাস। সেগুলোকে নিরাপদে ব্যবহার করার জন্যে আমি কঠোরভাবে চিন্তা করেছিলাম। আমি বিভিন্ন প্রকার পদ্ধতিও অবলম্বন করেছিলাম, কিন্তু হতে পারে সেগুলো কাজ করেনি কিংবা নির্যাসটাকেই অযোগ্য করে তোলে। সমস্যাটা ভারী জটিল ছিল, কিন্তু আমি বুদ্ধি ব্যবহার করেই অগ্রসর হচ্ছিলাম, যেমনটা আমার অঙ্কের শিক্ষক আমায় শিখিয়েছিলেন। এই নির্যাসগুলো ছিল অত্যন্ত মারাত্মক এবং সেগুলোর কার্যকারিতা না হারিয়ে সেগুলোকে নিরাপদে ব্যবহার করাটা বলতে গেলে প্রায় অসম্ভব কাজ ছিল। অনেক চিন্তা করার পর আমি এক প্রাথমিক ধারণায় এসে পৌঁছালাম যে কিভাবে এই বিষাক্ত চারাগুলোকে নিরাপদে মানুষ খেতে পারবে। বিষয়টা সহজ ছিল না, কিন্তু কাজের শুরু তো বটেই। বেকার স্ট্রিটে থাকাকালীন আমার তদন্ত চালিয়ে যাওয়াটা সহজ ছিল না। তাই 1903 সালের শরতে আমি সাসেক্স চলে যাই। মৌমাছি সম্পর্কে আমি প্রচুর বই পড়েছিলাম এবং তাদের কিভাবে যত্ন নিতে হয় সেই বিষয়ে। 1904 সালে এপ্রিলের দিকে শুধু তাত্ত্বিক জ্ঞান সাথে রাখা অবস্থায় আমি স্থানীয় কৃষকের কাছ থেকে মৌমাছির প্রথম প্যাকেজটা পাই। আমি মাঝে মধ্যে ভাবি ওয়াটসন কেন আমায় সন্দেহ করলো না, কিন্তু অন্যদিকে ওয়াটসনের অনেক বিষয়ে নজর এড়িয়ে যাওয়াটা আমায় অবাক করত। মাঝে মধ্যে আমি তার অন্যমনস্কতার উপরেই নির্ভর করতাম, তবে সে আমার মন সম্পর্কে ভালো মতোই জানে। যখন আমার হাতে কোনো কেস থাকে না তখন কিরকম বিরক্ত এবং অস্থির হয়ে পড়ি আমি, সেটা সে জানে। সুতরাং সে কি করে ভাবলো যে আমি সত্যি সত্যি অবসর নিয়েছি? সে আমার অনুসন্ধান পদ্ধতির বিষয়ে জানে। কিন্তু বাস্তবে আমি যখন প্রথম মৌমাছিগুলো পাই তখন ওয়াটসন আমার সাথেই ছিল। সেই মৌমাছিগুলোকে যখন আমি তাদের বাসায় ঢোকাচ্ছিলাম তখন ওয়াটসন দূর থেকে সেটা লক্ষ্য করছিল। সে আমার মধ্যেকার উত্তেজনা লক্ষ্য করেছে, তবুও সে কোনো সন্দেহ করল না। বছর কেটে যাওয়ার সাথে সাথে আমরা দেখি এই সাম্রাজ্য ভেঙে পড়ছে। সরকার ঠিক করে শাসন করতে পারছে না এবং সাহসী যুবকদের যুদ্ধে পাঠানো হচ্ছে ও তারা সেখানে মারা যাচ্ছে। এইসব ঘটনা আমার বিশ্বাসটাকে আরো বেশি জোরালো করছিল। আমি বুঝতে পারি আমি শুধুমাত্র সঠিক কাজটা করছি না,
আমি শুধু সেই কাজটা করছি যেটার আসলে কোনো মানে আছে। আমার বয়স বাড়ার সাথে আমার মৌখিক গঠনের পরিবর্তন হলো এবং আঙুলগুলো চুপসে যেতে লাগলো, কিন্তু তারপরেও আমার গবেষণা চালিয়ে যাওয়ার যে মানসিকতা, তাতে এক ফোঁটা নড়নচড়ন হলো না। এমনকি আমার বন্ধু ওয়াটসনও যখন বুড়ো হয়ে গেল এবং তার গায়ের চামড়া ও গোঁফ ধূসর বর্ণ ধারণ করল, তখন আমার গবেষণাটাকে সফল করার ইচ্ছাটা আমার আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই সাউথ ডাউনে আমি আমার প্রাথমিক ধারণাগুলো পরীক্ষা করা শুরু করি, যেখানে ল্যাংস্ট্রথের মতো একই রকম ধাঁচে আমি আমার মৌমাছিদের জন্য বাসা বানাই। একজন অনভিজ্ঞ মৌমাছি পালনকারী হিসেবে যত রকমের ভুল আছে সেসব ভুল আমি করলাম। সেই সাথে আমার গবেষণার কারণে আমি এমন সব ভুল ত্রুটি করলাম যেগুলো এর আগে কেউ কখনো করে, আর আশা করছি এসব ভুল আর পরে হবে না। ওয়াটসন আমার এই কাজকর্মকে নাম দিয়েছে দ্য কেস অফ দ্য পয়জেন্ড বিহাই, কিন্তু আমার মতে দ্য মিস্ট্রি অফ দ্য ট্রান্সফিক্সড ওম্যান ইনস্টিটিউট নামটা বেশি নজর আকৃষ্ট করবে আমার গবেষণা। তবে যদি সেগুলো কেউ দেখতে চায় আর কি। যাই হোক, যখন মিসেস স্টেলাফোর্ড আমায় না জানিয়ে মধু নিয়ে ফেলে, তখন আমি এমন একটা ব্যবস্থা করি যাতে পরের বার কারো ইচ্ছা হলে সে যেন সাধারণ মধুটাই নেয়, আর আমার পরীক্ষারত মধুগুলো আমি লুকিয়ে রাখি। কেউ সেটা লক্ষ্য করেনি অথবা সেই নিয়ে কিছু বলল না। আমি বিভিন্ন জায়গা যেমন নেদারল্যান্ড, জার্মানি, ইতালি এবং অন্যান্য দেশের বিভিন্ন মৌমাছি নিয়ে কাজ করার চেষ্টা করি। ব্রিটিশ মৌমাছিদের আন্তঃপ্রজননের অক্ষমতা এবং তাদের ব্যাধি আমায় আশাহত করে, তবে আমি আদিম ব্রিটিশ মৌমাছি জোগাড় করতে সক্ষম হয়েছি, যেটা আমার বিশ্বাস খাঁটি ব্রিটিশ প্রজাতির অন্তর্ভুক্ত। প্রায় 20 বছর ধরে ইংল্যান্ডে মৌমাছি পালনের গবেষণা আমি চালিয়েছি, কিন্তু অবশেষে আমি বুঝতে পারছি পরীক্ষার জন্য যে ধরনের মৌমাছি আমার প্রয়োজন সেটা আমার কাছে নেই। তারা অন্য দেশ থেকে রপ্তানি করে আনতে আনতে তারা মারা যায়। আমায় ভারতে যেতে হবে, কিংবা তার থেকেও দূরে। আমি অন্য কিছু ভাষাও জানি যেটা আমার ভ্রমণে সাহায্য করবে। আমি আমার ফুলের বীজ, তাদের নির্যাস এবং সিরাপ সবকিছু প্যাক করে নিলাম এবং এখানে ঘরটাকে সপ্তাহে একবার করে পরিষ্কার করার জন্য একটা লোকও রেখে দিলাম, আর মাস্টার উইলকিন্স নামক একজন যে আমার মৌচাকগুলোর দেখাশোনা করবে। আমি ওদের জানাই আমি কবে ফিরবো সেটা আমিও জানি না। আমার এখন বয়স হয়েছে, হয়তো তারা ভাবছে আমি আর ফিরবো না। আর যদি তারা তেমনটাই ভেবে থাকে, তবে তারা ঠিকই ভাবছে। প্রযুক্তিগত দিক দিয়ে দেখতে গেলে সেটাই দাঁড়ায়। বুড়ো গাও অবাক হলো। যদিও সে চেষ্টা করে যাচ্ছিল, সেই অভিব্যক্তি যেন তার মুখে না ফুটে ওঠে। সে তার সারা জীবন মৌমাছিদের সাথেই কাটিয়েছে, কিন্তু সে এর আগে এমন কাউকে দেখেন যে দক্ষতার সাথে কাজটা করতে পারে, ঠিক যেমনটা এখন সেই অপরিচিত লোকটা করছে। দ্রুত নিজের কবজি নাড়িয়ে সেই লোকটা মৌমাছিগুলোকে এমনভাবে মৌচাক থেকে সরাচ্ছে যাতে মৌমাছিগুলো বিরক্ত না হয়। তারা আবার নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। এরপর লোকটা সেই মৌচাকের বাক্সটা রেখে দিল একটা নির্দিষ্ট জায়গায়। আর ঠিক এইভাবেই বড় গাও পেয়ে গেল তার এক নতুন ভাড়াটিয়া। সে জ্যাংয়ের নাতনিকে দিয়ে ওই অপরিচিত লোকটার জন্য সপ্তাহে 3 বার খাবারের কাজটা করিয়ে নিত। প্রতি 10 দিন অন্তর বুড়ো গাও পাহাড়ে গিয়ে দেখে আসতেন। শুরুতে সে তার মৌচাকগুলোকে দেখতে যেত, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে অপরিচিত মানুষটার যত্নে তার 11টা মৌচাক সুরক্ষিত আছে। আর বুড়ো গাও অবাক হয়ে দেখে যে সেখানে এখন আরো একটা নতুন মৌচাক উৎপন্ন হয়েছে। সেটা ঘিরে রেখেছে কালো রঙের মৌমাছিরা। এর পরের বার যখন আবার বুড়ো গাও সেখানে যায়, তখন সাথে করে কিছু কাঠ নিয়ে যায় সে এবং সেই অপরিচিত মানুষটা দুজনে মিলে চুপচাপ অনেক দিন কাজ করে আরো কিছু বাক্স তৈরি করে এবং সেই সাথে বাক্সগুলো রাখার ফ্রেমও বানায়। এই সন্ধ্যেতে লোকটা বুড়ো গাওকে বলে যে এই ফ্রেমগুলো আজ থেকে 70 বছর আগে একজন আমেরিকান আবিষ্কার করেছিল। বুড়ো গাওয়ের কাছে কথাটা বেখাপ্পা লাগে, কারণ সে এরকম ফ্রেম ছোটবেলা থেকেই বানাচ্ছে, যেমনটা তার বাবাও করে এসেছে। তাছাড়া পাহাড়ি এলাকার মানুষেরাও এমনটাই করে থাকে।
কিন্তু সে কিছু বলল না। এই অপরিচিত লোকটার সান্নিধ্য বুড়ো গাঁয়ের ভালো লাগতে শুরু করলো। তারা দুজনে মিলে মৌচাকগুলো নিয়ে কাজ করে এবং বুড়ো গাঁও ভাবে যে এই মানুষটার বয়স বেশ কিছুটা কম হলে হয়তো ভালো হতো, যাতে আরো কিছুটা সময় সে এখানে থাকতে পারত। তখন বুড়ো গাঁয়ের এমন একজন লোক থাকতো যার কাছে তার মৃত্যুর পর সে তার নিজের মৌমাছিগুলোর দায়িত্ব দিয়ে যেতে পারবে। কিন্তু তারা দুজনেই এখন বৃদ্ধ। তারা জানে আর বেশি বছর তারা বাঁচবে না। গাঁও লক্ষ্য করল সেই লোকটা তার মৌচাকের কাছাকাছি ছোটখাটো একটা বাগান বানিয়েছে। সেটা জাল দিয়ে ঘিরে পিছন থেকে একটা দরজা রাখা আছে, যেটা দিয়ে শুধু কালো মৌমাছিগুলোই ভেতরে ঢুকতে পারবে। সেই জালের মধ্যে একটা ট্রে ভর্তি রঙিন তরল রাখা আছে। যখন সেটা বুড়ো গাঁয়ের চোখে পড়ে তখন সেদিকে ইঙ্গিত করে সে। উত্তরের লোকটা হাসে। মৌমাছিগুলো খুশি খুশি সিরাপ পান করছে এবং তারপর চলে যাচ্ছে নিজেদের বাসায়। সেই লোকটা তার খাতায় বুড়ো গাঁয়ের মৌমাছিদের ছবি এঁকে তাকে বোঝায় কেন তার কালো মৌমাছিগুলো সব থেকে আলাদা। সে তখন বলে আজ থেকে লক্ষ বছর আগে পাথরে সংরক্ষিত মৌমাছিদের কথা। কিন্তু সেসব নিয়ে বুড়ো গাঁয়ের অত আগ্রহ ছিল না। সে জানে এগুলো তার মৌমাছি এবং তার মৃত্যুর পর এরা পর্বতের অধীনে হয়ে যাবে। বুড়ো গাঁও অন্য মৌমাছিদের এখানে আনার চেষ্টা করেছিল, কিন্তু এই কালো মৌমাছিগুলো তাদের আক্রমণ করে মধু চুরি করে নিত। শেষবার যখন বুড়ো গাঁও পাহাড়ে যায়, সে আর সেখানে সেই অপরিচিত লোকটাকে দেখতে পায় না। আমার কাজ শেষ হয়েছে এবং সেটা কাজ করছে। আমার মধ্যে একই সাথে আনন্দ আর হতাশার অনুভূতি জাগছে, যেন আমি জিতে গিয়েও হেরে গিয়েছি। এখন অবাক লাগছে আমার নিজের হাতটাকে দেখে। সেটা এখন আমার যুবক বয়সের মতো দেখাচ্ছে। চামড়ায় কোনো ভাঁজ নেই, সাদা চুল পরিবর্তিত হয়েছে কালো রঙে। এ এক এমন অনুসন্ধান ছিল যেখানে আমার আগে অনেকে পরাজিত হয়েছে। একটা সমস্যা যা প্রায় অসম্ভব। চীনের প্রথম রাজা এর সমাধান খোঁজার চেষ্টা করেছিলেন এবং নিজের সাম্রাজ্য নষ্ট করে বসে, তাও আজ থেকে 3000 বছর আগে। কিন্তু আমার সেই সমাধান খুঁজতে কতটা সময় লাগলো? 20 বছর। আমি জানি না আমি যা করেছি সেটা ঠিক না ভুল, কিন্তু এই কাজে নিমজ্জিত না করলে আমি হয়তো পাগলই হয়ে যেতাম। মাইক্রোসফট আমাকে এই কাজটা দিয়েছিল। আমি সেটা তদন্ত করি এবং তার সমাধানটা খুঁজে পাই। এটা কি আমি বাকি জগতের সাথে ভাগ করে নেব? তার উত্তর হলো না, একেবারেই না। এখনো আমার ব্যাগে অর্ধেক পাত্র ভর্তি খয়েরি মধু রয়েছে। এর দাম ভাবনারও বাইরে। আসলে আমি সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না। ওয়াটসন থাকলে হয়তো সেটা ঠিক মতো বর্ণনা করতে পারত। ওয়াটসনের কথা উঠতে মনে আসলো, আমার আর একটা কাজ বাকি, খুব ছোটখাটো একটা কাজ। আমি এখন যাব সাংহাইতে এবং সেখান থেকে সাউথহ্যাম্পটনে জাহাজ ধরব। সেখানে পৌঁছালে আমি খোঁজ করব ওয়াটসনকে, মানে এখনো সে যদি বেঁচে থাকে আর কি। তবে আমার বিশ্বাস সে বেঁচে আছে। শুনতে একটু আজব লাগলেও আমার বিশ্বাস যদি ওয়াটসন মারা যায় তাহলে সেটা আমি অনুভব করতে পারব। আমি কিছু মেকআপের জিনিস কিনে নেব নিজেকে বুড়ো মানুষ বানানোর জন্যে, যাতে আমায় দেখে সে যেন হতভম্ব হয়ে না যায়। তারপর আমি তাকে চায়ের আমন্ত্রণ জানাবো, আর সেই সন্ধেতে আমরা দুজনে মিলে পাউরুটিতে মাখন আর মধু লাগিয়ে চা খাবো। গুজব শোনা যায় যে সেই অপরিচিত লোকটা পূর্ব দিকে চলে গিয়েছে, কিন্তু যারা বুড়ো কাউকে লোকটার কথা জানিয়েছিল তারা এও জানায় যে লোকটাকে ঠিক আগের মতো দেখতে লাগছিল না। লোকটাকে অনেকটা জোয়ান মনে হচ্ছিল। তার চুল কালো ছিল। বুড়ো কাউয়ের দেওয়ার বর্ণনার সাথে তার কোনো মিলই ছিল না, যদিও লোকটার কাঁধে একটা ব্যাগ ছিল বটে। বুড়ো গাঁও নিজেই পর্বতের উপরে উঠে আসে দেখার জন্য, যদিও সে জানে ওখানে গিয়ে কি দেখতে পাবে। যখন সে ওখানে পৌঁছালো, দেখলো লোকটা তার ব্যাগ নিয়ে চলে গিয়েছে সেখান থেকে, কিন্তু সেখানে আগুনের চিহ্ন পড়েছিল। কাগজপত্র জ্বালানো হয়েছে সেখানে।
এমনকি বুড়ো গাঁয়ের জন্য যে চিত্রটা লোকটা এঁকেছিল সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে। বাকি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে মৌচাক নিয়ে লোকটা গবেষণা করছিল সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে, সেই সাথে টিনের পাত্রটা যেটাতে রঙিন সিরাপটা রাখা হতো। লোকটা কাউকে বলেছিল সে সিরাপটাতে রং মেশাচ্ছে যাতে করে চিনতে সুবিধা হয়, কিন্তু বুড়ো সেটার কারণ আর জিজ্ঞেস করেনি। বুড়ো গাও খুব ভালো করে ঘরটা পরীক্ষা করল। সে সূত্র খুঁজছিল যার থেকে বোঝা যেতে পারে লোকটার প্রকৃতি বা সে কোথায় গিয়েছে সেই বিষয়। খড়ের বালিশটার কাছে সে খুঁজে পায় 4টে রূপোর মুদ্রা। সে সেটা তুলে নিজের কাছে রেখে দেয়। ঘরের পিছনে যেতে সে মৌমাছিদের বজ্র পদার্থ খুঁজে পায়। সেখানে এখনো কিছু মৌমাছি হামাগুড়ি দিচ্ছে। সেগুলো সংগ্রহ করার আগে বুড়ো গাও কিছু একটা চিন্তা করে। তারপর সেগুলো একটা কাপড়ে জড়িয়ে রেখে দেয় জল ভর্তি পাত্রের মধ্যে। সেই পাত্রটাকে জনতার উপর রেখে আগুন জ্বালায় সে, কিন্তু খেয়াল রাখে জল যেন না ফোটে। অবশেষে উপর দিকে মোম ভেসে ওঠে। নিচে পড়ে থাকে মরা মৌমাছি, ময়লা এবং পরাগরেও। তারপর সে সেটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে। সে এবার বেরিয়ে আসে বাইরে এবং আকাশের চাঁদটার দিকে তাকায়। সে চিন্তা করে গ্রামের কতজন মানুষ জানে যে তার ছেলে ছোটবেলাতেই মারা গিয়েছে। সে তার বউয়ের বিষয়ে ভাবে, কিন্তু তার মুখখানা ঠিক এখন মনে পড়ে না। আর তার কাছে তার স্ত্রীর কোনো ছবিও নেই। সে বিশ্বাস করত যে এই জগতে তার নিজের কালো মৌমাছিগুলোর খেয়াল রাখা ছাড়া তার কাছে করার মতো আর কিছুই নেই। সে ছাড়া তাদেরকে আর কেউ বুঝতে পারে না। ততক্ষণে জল ঠান্ডা হয়ে এসেছে। সে তখন মৌমাছির থকথকে মোম এনে একটা বোর্ডের উপর রাখে। নোংরা লেগে থাকা কাপড়টা সে সরিয়ে নেয় পাত্রটা থেকে, এবং তারপর যেহেতু তার মধ্যেও গোয়েন্দাদের মতো কিছুটা ক্ষমতা রয়েছে, তাই তার মনে পড়ে যায় একটা কথা, যখন তুমি অসম্ভবকে দূরে সরিয়ে দেবে তখন যেটা পড়ে থাকবে সেটাই হলো আসল সত্যটা। তাই সে ঠিক করলো পাত্রের সেই মিষ্টি জলটা সে পান করবে। সেই আবর্জনাতে বেশ খানিকটা মধু পড়েছিল। সেই জলের স্বাদ মধুর মতো। সেটার স্বাদ ছিল ধোঁয়াটে, ধাতব। অজানা কোনো ফুল এবং সুগন্ধিকে মেলালে যেমনটা স্বাদ হবে অনেকটা তেমন। সেটা চেখে দেখার পর বুড়ো গাঁয়ের মনে হলো যেন এর স্বাদ সেক্সের মতো। সেই মিষ্টি জলের সবটা বুড়ো খেয়ে ফেলল এবং তারপর তার খড়ের বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল সে। যখন তার ঘুম ভাঙল সে চিন্তায় পড়ে গেল। এবার তার খুড়তুতো ভাইকে নিয়ে সে কি করবে? তার চলে যাবার পর কে সামলাবে 12টা মৌচাক? কেমন হবে যদি সে ভান করে বুড়োর হারিয়ে যাওয়া এক সন্তান হিসেবে, কিংবা সে নিজের আসল রূপে ফিরে আসতে পারে? যদিও তাতে কিছু এসে যায় না। সে শহরে গিয়ে আবার ফিরে আসতে পারে এবং তারপর তার যতদিন ইচ্ছা সে তার কালো মৌমাছিদের যত্ন নিতে পারবে। শুনছিলেন নীল গাইমানের লেখা দ্য কেস অফ ডেথ অ্যান্ড হানি। গল্পটা বুঝতে কি অসুবিধা হয়েছে? এখানে মাইক্রোসফট শেরলককে যে কেসটা দেয় সেটা হলো ফাউন্টেন অফ ইউথের খোঁজ করা, অর্থাৎ যেটা খেলে মানুষ সারা জীবন অমর থাকতে পারবে, সেই সাথে জোয়ান। আর আমাদের সর্বকালের শ্রেষ্ঠ ডিটেকটিভ সেই কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। আর ঠিক এইভাবেই অমর হয়ে যায় শার্লক হোমস আর ওয়াটসন। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। শীঘ্রই ফিরে আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।